হ্যাঁ, সবাইকে নমস্কার। আজকে আমরা এমন একটা দিনে লাইভ হয়েছি, যেটা একটা বিরাট উৎসব, আনন্দের ঈদ। যাই হোক, দীর্ঘ 1 মাস ব্যাপী আহ রোজা বা উপবাস, একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে উপবাস করার পরে আহ মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আজকে রোজা ভেঙেছেন এবং আনন্দে মেতে উঠেছেন। সেই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। তার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট শ্রীমতী স্নেহা উপাধ্যায়। নমস্কার। নমস্কার, ওয়েলকাম। আমরা যদি একটু জেনে নিই ওনার সম্পর্কে। উনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এমএসসি করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং FNTA করেছেন। উনি সার্টিফাইড ডায়াবেটিক এডুকেটর, এবং উনি ইউজিসি নেটও কোয়ালিফাই করেছেন। আর এর উপরই পাওনা হিসেবে আমরা কিন্তু জানবো যে উনি লেভেল 4 ফিটনেস ট্রেনার, তার সঙ্গে যোগা টিচার, আর IDA বেঙ্গল চ্যাপ্টারের লাইফ মেম্বার। এছাড়াও উনি স্পোর্টস নিউট্রিশন থেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে স্পেশালাইজেশন করেছেন, যেটার উপর উনি কাজও করেন। সুতরাং এমন একটা দিনে ওনাকে আমরা পেয়েছি, এবং আমাদের যা কোশ্চেন আছে আপনারা লাইভে জানাবেন, আমরা সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করব। যাই হোক, আমরা ডাইরেক্ট টপিকে চলে আসি। শ্রীমতী উপাধ্যায়, আপনি আমাদের জানান যে উপোস বা ফাস্টিং বা বিভিন্ন নাম আছে, এই জিনিসটা আসলে কি? হুম তার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনি এত সুন্দরভাবে আমাকে ইন্ট্রোডিউস করলেন। আর মাস্টার্সটা আমাদের যেহেতু ফুড অ্যান্ড নিউট্রিশন, তাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওটাকে FNTA কোড দেওয়া হয়, সেটাই আমার ওখানে মেনশন ছিল। যাই হোক, এবার প্রসঙ্গে আসা যাক। অবশ্যই আজকে সবাইকে আমিও খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করবো। এই যে ব্যাপারটা উপোস থাকা বা আহ, আমাদের রমজানে যেটাকে মানে পুরো রোজা রাখা যেটাকে বলে, এটার বেসিক কনসেপ্টটা আমি যতটুকু ধরতে পেরেছি এনশিয়েন্ট সায়েন্সের মানে এনশিয়েন্ট টাইম অনুযায়ী বিভিন্ন সভ্যতার মধ্যে কিন্তু এই বিষয়টা ছিল। এবং যেরকম আজকে দীর্ঘ 1 মাস ব্যাপী 1 মাস ব্যাপী যে রমজানের এটা শেষ হচ্ছে ঈদের শুভেচ্ছা দিয়ে, সেরকমই কিন্তু 30শে মার্চ থেকে কিন্তু আমাদের বাঙালিদের বাসন্তী পুজো, মানে যেটা আসল দুর্গাপুজো, সেইটা বা নবরাত্রি শুরু হচ্ছে। এবং অনেক অবাঙালিরা রয়েছে এবং অনেক বাঙালি বাড়িতেও নবরাত্রির উপোস কিন্তু রাখা হয়। এই উপোস জিনিসটা বেসিক্যালি অনেক রকম ধর্মের ক্ষেত্রে তো ব্যাখ্যা রয়েছে, সভ্যতার ক্ষেত্রেও তাই। এটা একটা সংযম, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সংযম। যে আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করি, পৃথিবীতে বসবাস করি, সেখানে তো আমরা যখন থাকি একটা বাড়ি তৈরি করি বা যেভাবে থাকি, সেই জায়গাটাকে পরিষ্কার করে সেখানকার জীবজন্তুরা সেখানে একটা মোটামুটি ভালোভাবে থাকছে, তো সেটাকে তো আমরা শরীরের জায়গাটা করলাম। এবার আমরা সেই প্রকৃতির প্রতি এবং সবকিছু থেকে কৃতজ্ঞতা, একটা সংযম সবকিছুই ব্যক্ত করছি, সেটাকে উপোস হিসাবেও দেখানো যায় হিন্দু ধর্মে। এবং রোজা বা রমজান বা বিভিন্ন ধর্মে তো এই ধরনের প্রথাটা রয়েছে। এটাই হচ্ছে বেসিক। যদি আমি একদম কনসেপ্ট বলি, মোটামুটি দেখা যায় যে অনেক সময় এটা শর্ট টার্মও হয়, যেমন একদিন ব্যাপীও হয়, জাস্ট শিবরাত্রি উপোস বা সামথিং। আবার অনেক সময় লং টার্ম ক্ষেত্রেও হয়, যে আমার পুরো 1 মাস জাতীয় বড় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে নবরাত্রি থেকে 9 দিন 10 দিন মানুষ উপোস করে থাকে, এইরকম মোটামুটি প্রকার ভেদ। খুব ভালো, সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। আহ, আমাদের আর একটু জানতে ইচ্ছে করছে যে এই ফাস্টিং বা উপবাস ক রকমের হয়। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এনশিয়েন্ট টাইমস বলুন কি মডার্ন টাইমস বলুন, যে অনেকে উপোস মানে যেটা সাধারণ ভাবে আমরা দেখি, যে কোনো পুজোর বাড়ি বা এরকম কিছু রয়েছে, বা কালী পুজোর ক্ষেত্রেও যদি আমি দেখি যে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ অনেকে নির্জলা থাকে, মানে কোনো জলও ব্যবহার নেন না। আবার অনেকের ক্ষেত্রে লিকুইড কিছু নেন, এটা চা হতে পারে, শরবত হতে পারে, জল হতে পারে, বা হালকা কিছু ফল টল অনেকে খেয়ে থাকে। এটা এক এক রকম এক একজন ভাবে পালন করে। কিন্তু রোজার ক্ষেত্রে যদি আমি দেখি, খুবই কঠিন উপবাস। কারণ হচ্ছে যখন একদম সূর্য মানে উঠছে একেবারে, মানে জাস্ট সানরাইজের আগে আগে যে সময়টা সূর্য যেটাকে বলা হয়, সেই সময় ওনারা একটা কমপ্লিট মিল নিয়ে নিচ্ছে। এবং তারপর থেকে
যতক্ষণ না সানসেট হচ্ছে ততক্ষণ ওনারা কিচ্ছু খান না। কিচ্ছু না মানে কিচ্ছু না, ওই মাঝে 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 চা শরবত কিন্তু কিচ্ছু না, পুরোটাই নির্জলা থাকেন। এবং আফটার দ্য সানসেট তারা ইফতার বলে যে কনসেপ্টটা রয়েছে সেটা করে ওনারা তখন ফল, শরবত এবং বিভিন্ন রকম মানে খাওয়া দাওয়া এগুলোর মাধ্যমে তারা তাদের উপোসটাকে ভাঙেন। এবং এটা দীর্ঘ 1 মাস ধরে কিন্তু ওনাদের এটা চলতে থাকে, উইচ ইজ কোয়াইট মানে খুবই কঠিন বলা যেতে পারে। কারণ 12 ঘন্টা প্রায়, অনেক সময় দিনের সময় যদি বেশি থাকে 12-13 ঘন্টা প্রায় জল না খেয়ে থাকা খুবই চ্যালেঞ্জিং। ইনফ্যাক্ট অনেকে যারা খুবই মানে একদম কঠোরভাবে যারা পালন করেন তারা তো অনেক সময় জানি যে মানে কিছু বা লালা ইয়ে নেন না, সেটাকেও বের করে দেন। এছাড়াও এখন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপোসের যে কথাটা আছে, ডায়েট বা সোকল হেলদি লাইফস্টাইলের জন্য, সেটার কনসেপ্টটা কিছুটা ওই উপোসের মতনই বলতে পারি। তারা চেষ্টা করেন যে মিলস টাইমটা, ধরুন আমি যদি 12 ভাগ করি আমাদের সারাটা কিন্তু 24 ঘন্টা, তাহলে তারা কি করতে পারে, অনেক সময় 12 ঘন্টার একটা স্প্যান, মানে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে সবারটা খাবার কমপ্লিট করবে এবং রেস্ট করতে 12 ওনারা পুরো গ্যাপ দেবে। এবং এটাকে অনেকে অনেকভাবে ইয়ে করে, যেমন হচ্ছে 10 to 8 হয়, মানে সেটা 12 ঘন্টার জায়গায় 10 ঘন্টা টাইম স্প্যানের মধ্যে ওনারা পুরো মিল টাইমটা কমপ্লিট করবে, অনেকে 8 ঘন্টারও মেনটেন করে। এইগুলো হচ্ছে বিভিন্ন রকম ধরন, যেটা মডার্ন টাইম বা এনশিয়েন্ট টাইম থেকে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম যে কত রকমের প্রাচীন পদ্ধতিতে ফাস্টিং হয় এবং বর্তমান মডার্ন সায়েন্স ফলো করে কিভাবে ফাস্টিং করা যায় আমরা সবটাই জানলাম। আমরা এবার জানতে চাই যে ফাস্টিং এর ফলে শারীরবৃত্তীয় যে উপকারী বা অপকার হয় এবং শারীরবৃত্তীয় যে পরিবর্তন হয় সেইগুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে প্রথম থেকে উপোসের কনসেপ্টটাই এসেছিল একটা সংযম বা একটা কৃতজ্ঞতা বোধ বা একটা ইয়ে বোধ থেকে, তাই তো? তো সেই ক্ষেত্রে হয়টা কি, আমরা যখন তখনকার দিনে হোক এখনকার দিনে হোক, মানুষ তো একটা সমাজবদ্ধ জীব। আমরা কাজ কর্ম সংসার সমস্ত কিছুতে এত ব্যস্ত হয়ে থাকি, আমরা অন্য কিছু আর মাথায় রাখি না। এবং অন্যান্য প্রাণীদের থেকে মানুষের তো একটা আলাদা পরিচয় রয়েছে, মানুষ একটা কনসিয়াস বেইং, মানে আমাদের চেতনা রয়েছে। তো চেতনাটা রয়েছে বলে শুধু খেলাম আর একটা সংসার হলো বা ফ্যামিলি লাইফ ঠিক হয়ে গেল, সবকিছু হলো, তাতেই আমরা অন্যান্য প্রাণীদের মতন কিন্তু শান্ত থাকতে পারি না। আমাদের মধ্যে সবসময় একটা জিজ্ঞাসা রয়েছে জানার, মানে কি হচ্ছে, কেন, কি জন্য, এই জিজ্ঞাসাটা প্রতিনিয়ত আমাদেরকে তাড়িত করে চলে। এবং যারা এই জিজ্ঞাসাটা নিয়ে জীবনে এগিয়ে যান তাদেরকে আমরা স্পিরিচুয়াল লাইফে এগিয়ে যাওয়া বা সাধন সন্তুন হওয়া যাই বলে থাকি। তো এইবার যেখানে মুখ্যতের কনসেপ্টটা আছে, বেসিক্যালি একটা সংবদ্ধ জীবনে যখন আমরা সবকিছুতে ব্যস্ত, তখন পার্টিকুলার কিছু সময় জনকে তারা ধরে নিয়ে আসে। যেমন মানে হিন্দুদের ক্ষেত্রে শিবরাত্রি হোক বা পুজো, তো আপনি যখন কিছু কিছু ডিভোশন শো করছেন, সেটা মাদার নেচার বলুন, গড বলুন বা সুপ্রিম পাওয়ার বলুন, যাই বলেন, সেটার প্রতি যখন ডিভোশন তার পুরোপুরি নিজের সমর্থনটাকে আপনি দেখাতে চাইছেন, তখন মানুষের কাছে সংযমটা হচ্ছে একটা বড় উপায় সেটাকে প্রদর্শিত করা। তো তাই জন্য মানুষ সেটাকে উপর হিসাবে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করে। এবং সেটাকে অবশ্যই ফিজিওলজিক্যাল তো অনেক ইয়ে রয়েছে, যখন কমপ্লিটলি এমটি স্টমাক আমাদের ডাইজেস্টিভ জুসেস গুলো একদম অ্যাক্টিভ অবস্থায় নয়, বলা হয়, মানে যদি আমি যোগা বা আয়ুর্বেদের কনসেপ্ট অনুযায়ী যাই, যে নারী কনসেপ্ট, নারী তো এমনিতে ফিজিওলজিক্যাল অ্যানাটমি বলতে আমরা সত্যি দেখতে পাই না, এটা একটা খুব সৃষ্টিগত বিষয়। তো এই যে নারী শোধনের যে ব্যাপারটা, সেটা তখনই পসিবল যখন আমরা ডিটক্স কথাটা এখন প্রচলিত, তার মানে শরীর থেকে যত রকমের মানে ভারী জিনিস, ওই এনার্জি চ্যানেলটাকে আমার আটকাচ্ছে, সেইগুলোকে রকেট ফ্রি করা। তাহলে আমার যখন কোন রকম অনেকটা স্প্যান আমি করছি না, তো আমার যে কিছু এনার্জি যেটা রয়েছে, সেটা বলে যে মেন যে একটা নারীর কথা আমরা জানি, সেখান থেকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ হয়। এবং আমি এই জিনিসটাকে মন থেকে একদম পুরোপুরি সমর্পণ ভাব দিয়ে ডিভোশন দিয়ে জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করছি, যাতে আমার আমার চেতনা বৃদ্ধি হবে, আমার মনোবল বাড়ে, আমার মানে মানুষ হিসাবে আমি একটু আপগ্রেড হই বা স্পিরিচুয়াল ওয়েলবিং এর দিকে পৌঁছাই, সেই জন্য এই উপোসটা বেসিক্যালি করে। এবার যদি একদম এই সমস্ত আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল জায়গাটাকে বাদ দিয়েও আমি একদম
ফিজিওলজিক্যাল লেভেলে আসি, তো অবশ্যই এটা তো শরীরটাকে ক্লিন করতে, ডিটক্স করতে, বা যে এক্সেস আমরা লক্ষ্য করে যাচ্ছি কনস্ট্যান্ট, এই খেয়ে যাচ্ছি, ওই খেয়ে যাচ্ছি, ওই দেখে যাচ্ছি, সেটা থেকে তো একদম এই সংযমটা তো আমাদেরকে অনেকটা হেল্প করবে না? যেটাকে বলে যখন আমরা রিসেট মোডে দিই বা সিস্টেম আপডেট করি, তাই না? ঠিক সেরকম আমাদের সিস্টেমটা কিন্তু আপডেটেড হয়, রিজিউ হয়, এবং নিজেদেরকে আবার রিসেট করে নিতে হয়। এবং যখন আমি ওটাকে আবার সুন্দর করে ভাঙছি, তখন এটাকে আস্তে আস্তে আই থিঙ্ক এটাই হচ্ছে মূল বেনিফিট। তবে হ্যাঁ, এর কিছু সাইড এফেক্ট তো অবশ্যই আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যারা অনেক রকমের ক্রনিক অসুবিধায় ভুগছে। যেমন এখনকার দিনে আমরা ডায়াবেটিস, কিডনির সমস্যা, বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাই। আমরা আমরা ডিজিজ পার্টে একটু পরে আসছি, আপনি একটু যদি ওভারভিউ করে দেন ডিজিজ হ্যাঁ পার্টটা হ্যাঁ, আমাদের তো একটু পরে মোটামুটি আসছি। ব্যাপারটা হচ্ছে এটা ফিজিওলজিক্যাল ওয়েলবিং এবং তার মানে এফেক্ট অ্যান্ড গুড এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট, এটাই মোটামুটি রয়েছে, সেটাই আমি বলছি। তার মানে আপনি যেটা বোঝাতে চাইলেন, আমি যদি শর্ট করি, আমরা হুম হুম, পরবর্তীকালে এটাকে থেরাপিউটিক অ্যাসপেক্টে ইউজ করতে পারি, অর্থাৎ ফাস্টিং অ্যাজ এ থেরাপি। একদম। ইনফ্যাক্ট এরকম প্রচুর রিসার্চ পেপারও এখন বর্তমানে হয়তো পাবেন, যেখানে যে মানে ক্যান্সার যদি আমি কথাটা বলি, সেখানে কি হয়, সেল গুলো প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন হতে থাকে না, তো দেখা গেছে অটোফ্যাগিজমটাকে কমানোর জন্য যদি অনেকক্ষণ ফাস্টিং বা মিল গ্যাপ দেওয়া হয়, সেটা অনেক ক্ষেত্রে হেল্প করে। তো এই নিয়ে তো আরো রিসার্চ পেপার আশা করি আগামী দিনেও আসবে। তাহলে আপনি কি বলেন, কতক্ষণ উপোসটা শরীরের জন্য ভালো এবং সেটা কিভাবে করলে সেটা শরীরের জন্য ভালো মডার্ন সায়েন্স অনুযায়ী? একদম। এবার এই যে কথাটা আপনি বললেন, কতটা ভালো কতটা করা উচিত, এটা কিন্তু পুরোপুরি আপেক্ষিক। মানে হচ্ছে আমি কোথায় আছি, আমার বয়স কত, আমার কি কি কন্ডিশন আছে, এই সবকিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে। যেমন আমরা এখন সাবট্রপিক্যাল ক্লাইমেটে আছি, মানে মৌসুমী বায়ু বা প্রচন্ড হিউমিড একটা টেম্পারেচারে আমরা থাকি। গরমটা আমাদেরকে যথেষ্ট এফেক্ট করে এবং আমাদের প্রচন্ড ঘাম হয়। ঘামের একটা ভালো দিক হচ্ছে, যেহেতু সোয়েটিং হচ্ছে, যদি কোনো হাওয়া আসে শরীরটাকে কুলিং রাখতে হেল্প করে, চট করে আমার ট্রান্সফার হবে না। কিন্তু ঘামের আর একটা বিষয় হচ্ছে শরীর থেকে জলটা কনস্ট্যান্ট বেরিয়ে যায়। তাহলে হাইড্রেশন লেভেলটা মেনটেন করাটা কিন্তু খুব দরকার। আমি বলবো যারা একদম সুস্থ মানুষজন রয়েছে, তাদের জন্য তো উপোস করাটা কোনো বিশাল ব্যাপার না। 8 ঘন্টা 12 ঘন্টা যদি কেউ একদম ফ্যান মানে যদি তাদের কোনো অ্যাক্টিভ কাজ না থাকে, যদি কায়িক পরিশ্রমের কাজ রয়েছে, তাহলে তো অবশ্যই সেটা করা পসিবল না। কারণ আমি একটা কাজ করলে সবসময় আমার ব্রেনে গ্লুকোজ আপটেকটা রাখবে, আমার শরীরে একটা পুষ্টির চাহিদাটা থাকবে, কারণ শরীরটাকে এনার্জি চালায়। এটা আমার ফিউল, যেটা আমার খাদ্যটা, সেটা আমার লাগে। তখন হয়তো আমি অতক্ষণ করতে পারবো না, আমার হয়তো স্কুলটা অনেক ছোট করতে হবে, হয়তো উইদিন 8 আওয়ার্স এর মধ্যে আমাকে পার্কিংটাকে গুছিয়ে ফেলতে হবে। তার যেটা আমি বলছিলাম 12 আওয়ার যে বিষয়টা, 12 ঘন্টা যে আমি খাচ্ছি সকাল 8টা থেকে রাত্রি 8টা, সেটা তো আমার অ্যাক্টিভ টাইমটা হয়ে গেল। এবার রাত্রি 8টা থেকে সকাল 8টার মধ্যে তো আমি মাঝখানে তো ঘুমোবই। তো আমার যদি 6-7 ঘন্টা ঘুমের টাইমটা থাকে, তাহলে তো আমার সেই সময় খিদে ভাবতে হবে না। তো এইভাবে ইজিলি কিন্তু মেনটেন করা যাবে। অনেকের ক্ষেত্রে যারা সত্যি খুব মোটিভেটেড হয়ে চেষ্টা করে, তারা ওই 10:8 বা 2:12 মেনটেন করে, মানে 8 ঘন্টা স্প্যানের মধ্যেই যা যাবতীয় খাবার, সেটা সকাল 8টা থেকে ধরুন সন্ধ্যে 6টার মধ্যেই তারা ডিনার টিনার কমপ্লিট করে নিচ্ছে, এরকমও করে। কিন্তু তাতে কিন্তু সুস্থ মানুষদের ক্ষেত্রে কোনো অসুবিধার কোনো কিছু দেখা যায় না। এটা পুরোপুরি মেন্টাল প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন তো লাগে, যেহেতু গরমে থাকে, এবং আমাদের এখানে আমাদের দেশে বলতে গেলে 12 মাসের মধ্যে প্রায় 8-10 মাস গরম। শরীরে হাইড্রেশন লেভেলটা মেনটেন করা কিন্তু খুব দরকার। এই বিশেষ করে যখন যদি আমি একটা কোনো লিকুইড ফ্লুইড বা আমার জল খাওয়াটা পুরোপুরি বন্ধ রাখি, সেটা খুবই ভালো। খাবারের অফ করে রাখলে যদি মিনিমাম বেশি দুবেলা খাবারও মোটামুটি মিস খান, তাতে কিন্তু উপসের খুব একটা অসুবিধা হয় না এবং মানুষ খুব সুস্থভাবে থাকতে পারে। যাতে ক্রনিক কন্ডিশন আছে না, আপনি যেরকম বললেন ডিজিজের ব্যাপারটা আপনি পরে আলোচনা করবেন, সেটা আমি পরেই ভালো করে বলছি। সুস্থ আমাদের মানুষরা এবারে করতে পারে। খুব সুন্দর করে আপনি বোঝালেন। এবার আমাদের প্রশ্ন থাকছে যে কোন বয়স থেকে উপোস শুরু করা যেতে পারে? হ্যাঁ, উপোস একদম সত্যি কথা বলতে, যেরকম যোগার ক্ষেত্রে বলা হয় যে অ্যাটলিস্ট একটি মানে মানুষ যখন বড় হচ্ছে, তার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হতে 5-6 বছর তো তার বয়স লাগে। তো 6 বছর বয়স থেকে মোটামুটি উপোস করলে খুব একটা সাধারণত সমস্যা দেখা যায়নি। সেই নিজের হাঙ্গার কন্ট্রোল বা হাঙ্গার প্ল্যানটা যদি ইয়ে করে নিতে পারে, ঘরের মধ্যে করছে, তার স্কুল বা এরকম বড় কিছু কাজের মধ্যে ইনভলভ নেই, তাহলে সে করতেই পারে। কিন্তু যদি স্কুল টুল থাকে বাচ্চার, তো তখন তো সে করতে পারবে না। বাট আফটার 6 ইয়ার্স এজ সে করতে পারে, অসুবিধা হয় না। ধন্যবাদ।
আচ্ছা, আপনি আপনার কথাতে ওয়েদারের একটা ব্যাপার চলে এলো। হুম হুম। তাহলে এরকম কি কোনো ওয়েদার আছে যেটা উপোসের জন্য আদর্শ, বা কোন উপোসে উপোসে কিভাবে করা যাবে কোন ওয়েদার বেসিসে, এটা যদি একটু বলেন। না, উপোসের জন্য আদর্শ ওয়েদার বলে কিছু নেই, কিন্তু যেহেতু আমরা সমস্ত মানে হিউম্যান বিংস যখন সব একই ক্লাইমেটের মধ্যে থাকি তা নয়। যেমন আমি যদি ছোট্ট করে রোজার রেফারেন্স দিই, যেমন হচ্ছে রোজার যদি আপনি রিচুয়াল গুলো খেয়াল করেন, যে যখন ঈদ হচ্ছে তখন যেহেতু এই যে সম্প্রদায় বা ধর্মটি যেখানে হয়েছিল সেটা একটা পুরোপুরি মরুভূমি এলাকা, ঠিক আছে? তো সেখানে ফ্যাট বা বাদাম এই ধরনের জিনিসের প্রচলনটা বেশি। একে তো মরুভূমি এরিয়াতে আপনি খুব একটা কিছু মানে চাষবাস প্রচুর কিছু জিনিস পাবেন না। তো যার জন্য কি করা হতো, যখন স্যাক্রিফাইস বা কুরবানি দেওয়া হচ্ছে একটু বড় জন্তুকে যদি মানে ইয়ে করা হয়, তাহলে একটা গ্রামের মানুষ খেতে পেয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট তাদের ক্ষেত্রে। এবং যখন তারা মানে ইফতার ভাঙছে, তখন প্রচুর ভাজা ভুজি, খাওয়া দাওয়া, ফ্রাইড আইটেম এগুলোর একটা প্রচলন রয়েছে, খেজুরের প্রচলন। খেজুর কিন্তু প্রচুর ভালো নিউট্রিয়েন্টের দিক থেকে ভালো, প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, ইনস্ট্যান্ট গ্লুকোজ আপনি দিয়ে যাবে, যেটা আমি এতক্ষণ খালি পেটে ছিলাম সেটার জন্য তো ভালো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মরুভূমিতে জলের অ্যাভেলেবিলিটি খুব কম থাকে। কিন্তু যেহেতু মরু মানে বায়ুটা তো মরুভূমি মানে একদম পুরো শুষ্ক, যেটা এয়ার যেটাকে বলে, সেটা প্রচুর পরিমাণে এই যে ওরাল নেজাল রুটটা রয়েছে না, এটাকে শুকিয়ে দেয়। তো সেটাকে ময়েস্ট রাখার উপায় জল ছাড়া হলো ফ্যাট। তাই জন্য ওখানে ভাজাভুজি খাওয়ার চলনটা বেশি। এবং এই ট্রেনটা সেম ট্রেনটা আপনি ভারতবর্ষের রাজস্থানেও দেখতে পাবেন। ওখানে কিন্তু খাবারের সাথে একটা ছোট্ট বাটিতে ঘি দেওয়া হয়, ঘিটা খেয়ে খাওয়াটা শুরু করে। তার মানে অ্যানিমেন্টারি ক্যানেলটা আগে ওয়েট হয়ে গেল, তারপর খাওয়া শুরু করে। কারণ জল ওখানে বেশিক্ষণ ময়েশ্চার ধরে রাখতে পারবে না, কারণ এত মানে শুষ্ক বায়ু, জল তো কনস্ট্যান্ট আপনার শরীর থেকে টেনে নিচ্ছে। তো এটা একটা ক্লাইমেটের অ্যাসপেক্ট গেল, ঠিক আছে? এবং তারা খুব ঠান্ডার জায়গায় থাকেন, সেখানেও অবশ্যই একটা পাবেন। সেখানে আছে আমি চট করে কেউ খুব জল তেষ্টায় ছটফট করছি না, কিন্তু জল কিন্তু শরীরের সব জায়গাতেই করছে। সুতরাং সেই সমস্ত জায়গায় গেলে আমাদের ক্যালোরি ভ্যালুটা খুব বেশি করে মাথায় রাখতে হবে। সেখানে খুব হালকা পাতলা খাওয়া না, সেখানে খুব ভারী খাবার খাবো। কারণ এতক্ষণ যদি একটি মানুষ ঠান্ডার মধ্যে না খেয়ে থাকে, তাহলে বুঝতে পারছেন তার শরীর কিন্তু এনার্জি মানে হিট তৈরি করবে না। হিট তৈরি না করে শুধু ঠান্ডা হয়ে যাওয়ার একটা বাজে ইয়ে চলে আসবে। তো এগুলো ক্লাইমেট ওয়েদার বুঝে যদি আমরা জিনিসগুলোকে অ্যাডজাস্ট করি, তাহলে খুব ভালো করে যেখানেই থাকি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ধন্যবাদ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ওয়েদারের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া একটা ডিফার করে, এবং সেই ওয়েদার অনুযায়ী খাওয়া দাওয়া করে সব নিয়ম মেনে উপোস করা যেতেই পারে। আপনি এটাই বোঝাতে চাইলেন খুব সুন্দরভাবে আমাদেরকে। এবং যাই আমাদের হোক। সভ্যতাগুলো তৈরি হচ্ছে, সেটা তো আমরা যেখানে থাকি সেই জিওগ্রাফিক্যাল লোকেশন, আমাদের ক্লাইমেট সেই বুঝেই না। আমরা যেরকম ভাত খাই, ওটা সহজ পাচ্ছে, প্রচন্ড গরম এখানে হিউম্যান ওয়েদার, এই জন্য। হ্যাঁ, এখন তো ভাতে সব স্টিগমা হয়ে গেছে, ভাত খেলেই নাকি ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এই এই তো যে লং চেইন কার্বোহাইড্রেট। এটা নিয়ে তো আপনার সাথে আগেও আলোচনা হয়েছে, আপনার সাথে প্রচুর এপিসোড গুলো তো খুবই পপুলার হয়েছে, যেটা বলেছিলাম ভাতে ওজনও বাড়ে না, কিছুই না, ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি, তাড়াতাড়ি হজম হয়। ডিপেন্ড করছে না আপনি কি করে ইউজ করছেন সেটা। সবচেয়ে বড় কথা, তাই যদি হতো তাহলে যে মানুষ সারাদিন কৃষি কার্যের সঙ্গে যুক্ত, তিনি তো 5 বেলা ভাত খান, তাহলে ওয়েটটা তার প্রচুর বেড়ে যেত। তা তো হয় না। এবং আগেকার দিনে মানুষ যেভাবে তার জীবনযাত্রা চালিয়ে, যেহেতু কায়িক পরিশ্রম প্রচুর ছিল, খাবারে পুষ্টিগুণ ছিল, তারা কি সবাই তাহলে আমাদের মানে বাঙালি বা সাউথ ইন্ডিয়ান যারা রাইস বেশি কনজিউম করে, তারা কি সবাই ডায়াবেটিক? তা তো নয়, এটা তো নতুন এসছে। লাস্ট 20-30 ইয়ার্স এর আগে কি আপনি এত দেখতে পারবেন? আই থিঙ্ক আফটার 70s-80s এর পর থেকে ফেনোমেনা গুলো বেশি বেড়েছে। সেটা তো আমাদের লাইফস্টাইলের জন্য বেশি হয়, তাই না? খুব ভালো। তাহলে ভাত ভীতিটা আশা করি এর পরে কমবে আমাদের অনেকের। যাই হোক। আহ এবার আমরা আসি যে বিভিন্ন আমরা দেখতে পাই বয়স্ক এবং মাঝবয়সী কম বয়সেও চলে আসছে আস্তে আস্তে প্রেসারের সমস্যা, ব্লাড প্রেসার, কিছু বয়স্কদের কিডনি সমস্যা, ডায়াবেটিস, তাছাড়া জেরিয়াট্রিক পপুলেশন আছে, প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং। এই সমস্ত কন্ডিশনে যদি তিনি উপোস করতে চান, তবে তার ক্ষেত্রে আপনার কি উপদেশ থাকবে? একদম, দেখুন এই এই একটা জিনিস আমাদের বুঝতে হবে এই আলোচনাটার মধ্যে, যে উপোস কনসেপ্টটা ওয়েস্টে ইন্টারমিডিয়েট ফাস্টিং হিসাবে নতুন আসলো। আমাদের এই এনশিয়েন্ট মানে ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু খুব একটা নতুন কনসেপ্ট, যেহেতু আমাদের কিছু না কিছু ফর্মে উপোস জিনিসটা রয়েছে, এই হিন্দু মুসলিম যে সম্প্রদায়েরই হোক না কেন। এবার প্রবলেমটা হয় কি, যে, তারা সবসময় মানে যখনই উপোস বা কোনো কিছু পুজো পার্বণ এরকম কিছু আসে, খালি পেটে চা খেয়ে যাচ্ছে।
একের পর একটা ঠিক এখানে ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাই বলছে আমার তো উপোস খাওয়া যাবে না, এই এক কাপ চা করে দাও করার, ওই 4 কাপ 5 কাপ চা, এই চলতে থাকে। কেন কেন চাটাকে কেন সেফ হিসেবে জন্ম হিসেবে ধরা হলো? কারণ চা নিয়ে তো কোথাও বেদ উপনিষদ কোথাও কোনো কিছু লেখা নেই, তার মানে ওটা সেফ নয়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমাদের বেদ উপনিষদে লেখা হবে কি করে? চা তো চাইনিজরা ইনভেন্ট করেছে না, তাদের এনশিয়েন্ট সায়েন্স অনুযায়ী তারা মেডিসিনাল পারপাসে জিনিসটাকে ইউজ করছে। খালি পেটে যদি আমি এতক্ষণ ধকধক করে দুধটা হোক আর রটা হোক যাই খেতে থাকি, আমার শরীরে ক্ষতি করছে। এবার আসি যে ডিজিজ গুলোর কথা আপনি বললেন, এখন ঘরে ঘরে আমাদের ডায়াবেটিস তো রয়েছে, এবং তার সাথে সাথে বিপির সমস্যা এবং ব্লাড প্রেশার যখন কমের দিকে চলে যায়, তখন আমাদের কিডনি প্রবলেমও কিন্তু শরীরে এনে দিতে পারে। এই ধরনের মানুষের ক্ষেত্রে কিডনি প্রবলেম বা ক্রনিক হার্টের সমস্যা, অনেক ক্ষেত্রে ডাক্তাররা যখন ব্যাপারটা খুব খারাপ দিকে চলে যেতে থাকে, ওয়াটার রেস্ট্রিকশন করে দেন, জলেরও একটা সীমা বেঁধে দেন যে 1 লিটার বা 1.5 লিটার জলের বেশি আপনি এখন নিতে পারেন। এবার তাদের ক্ষেত্রে সমস্যা হয় কি, একটা উপোস করেছেন, তার উপরে শরীরের জলটাও আপনি সেভাবে বেশি নিতে পারবেন না, কারণ অলরেডি ডাক্তারের বারণ করেছে। তাহলে এক্ষেত্রে কি করে আমি ব্যাপারটাকে সাকসেস করতে পারবো? একটা চেষ্টা করুন প্যানটাকে কমানো, খুব বেশিক্ষণ সব বাড়ির সমস্ত সদস্যদের সাথে পুজো হবে তখন খাবেন এটা না করে, আপনি একটু আগে ফুল চন্দন বা প্রসাদ প্রসাদ দিয়ে আপনি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ব্যাপারটাকে ইয়ে করার চেষ্টা করুন। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার জলটা বাঁধা মানে অলরেডি 1-1.5 লিটার মাপ রয়েছে, আপনি মাঝে মাঝে একটু মুখটা বারবার করে ওয়াশ করলে মুখটা একটু ফ্রেশ থাকে। আর একটা ছোট্ট উপায় হচ্ছে, ধরুন আপনার যেটুকু জল রয়েছে 1 লিটার জল বাদ দিয়ে বাকি জলটা মাঝে মাঝে আপনি আইস বা লজেন্সের জেলি ফর্মেও করে রাখতে পারেন। সেটা একটু সাফ করলে, সেটা আপনার উপসে যাচ্ছে না, আপনার কোনো ইয়ে নেই, এটা জলই নিচ্ছেন আলটিমেটলি, সেগুলো একটু সাফ করলেও মুখটা ওয়েট থাকে, তাহলে অস্বস্তিটা শরীরের কমে। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদের কিন্তু অনেক রকম ওষুধ চলে। এই পার্টিকুলার এই দিনে এই 4টে দিন আমার ওষুধ খাবো বলে আপনি তো ওষুধ বন্ধ করে দিতে পারেন না, সেটা শরীরের জন্য খুব ক্ষতিকর হতে পারে। তাই খুব খারাপ পরিস্থিতিতে তখন যাদের ফ্ল্যাকচুয়েট বিপি এই ধরনের প্রবলেম তাদের আমরা করতে বারণ করি। আর ডায়াবেটিক্সের ক্ষেত্রেও যাদের সুগার ফল করার টেন্ডেন্সি, ধরুন কেউ ইনসুলিন নেয়, তাদের ক্ষেত্রে সুগার বেড়ে যাওয়ার থেকেও বড় রিস্কের ব্যাপারটা সুগার ফল করে যাওয়া, আমরা তখন কিন্তু বারণ করে দেয় এই ধরনের কোনো করতে যাবেন না। আগে একটু শরীর, আমাদের প্রত্যেকটি ধর্মতেই লেখা আছে শরীর যদি সুস্থ পরিস্থিতিতে না থাকে তাহলে উপোস করার দরকার নেই, মানসিক বা মনের মধ্যে একটু জিনিসটাকে সমর্পণ ভাবটাকে দেখা, তার সেটাই অনেক বড় ব্যাপার, তাই না? তো এইভাবে আমরা করতে পারি। এবার বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, এতদিন তো করতাম, এখন করলে কি হবে, তাদের একটা এজ হয়ে গেছে, তো চট করে তাদেরকে বলতে দেয় না, তাদের একটা স্টাবার্ন নেচার চলেই আসে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার, হয়তো আমিও বয়স্ক হয়ে গেলে আমিও দুজন খিটখিটি আর যে কাজগুলো করি তার প্রতি পার্টিকুলার হয়ে যাবে। বয়সকালে কি হয়, আমাদের বডি অনেকটাই ওয়াটার নিতে পারে, আমাদের চামড়া ঝুলে যায়, সেটা কি বাইরে হয় না, না, আমাদের ভেতরে শরীরের ভেতরে কিন্তু একই জিনিস হতে থাকে। আমাদের প্রত্যেকটা অর্গান সেই তার ক্যাপাসিটি বা তার যে টেনেসিটি বা ইন্টেন্সিটি ছিল সেটাকে লুজ করতে থাকে, ইন্টেস্টাইন অনেকটা লুজ হয়ে যায়, যার জন্য করতে পারি না বা কনসেন্ট্রেশনটা অনেক প্রমিনেন্ট একটা প্রবলেম হয়ে যায়। তো এই যে যদি আপনি সত্যি উপোস করতে চান, আপনার এই প্রবলেম গুলো বা বয়স সবকিছু বাধা পেয়ে, তাহলে একটা প্রিপারেশন আপনাকে মিনিমাম নিতে হবে। তার 2-3 দিন আগে থেকে একটা প্রিপেয়ার হওয়া, উপোস করছেন, নিজেদের সবকিছু ঘুম সবকিছু মেনটেন করে যাতে শরীর অন্ডার ডে অফ উপোস কোনো প্রবলেম ক্রিয়েট না করে। সেকেন্ডলি হচ্ছে যখন আপনার উপোসটা ভাঙলো তখন এটা হই 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 করে নিজের জায়গায় ফিরে গেলে ওটা করতে হবে না, তখন যে বেসিক প্রিপারেশন করে রাখবে। যেমন আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে আমরা দেখি যে উপোস তার আগের দিনটা বেশ থাকে, মানে হালকা খাওয়া দাওয়া, ভেজিটেরিয়ান খাওয়া দাওয়া খেলেন, খুব ভারী ননভেজ খাবার খেলেন না। এটা হয়তো ননভেজ খাবার তৈরি করতে তো অনেক তেল মশলা চায়, আমাদের তো কাকু বা নবজন্য স্কুল করবে। সেখানে যখন ভাঙছি তখনও আমার এটা লিকুইড দিয়ে আমরা ভাঙছি, হালকা ফলমূল দিচ্ছি এবং ভেজিটেরিয়ান খাবার দিচ্ছি, পরদিন থেকে আবার নিজের জায়গায় ফিরে আসছি। তো এই ট্রানজিশনটা যদি মেনটেন করবে তাহলে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে, আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ, ডায়াবেটিক এডুকেটরের পরামর্শ নিয়ে করা উচিত। কিন্তু তারা যদি কোনো কারণে আপনাকে বারণ করছেন তাহলে আপনার ভালোর জন্যই বারণ করছেন, করা দরকার। অর্থাৎ কারোর যদি অসুস্থতা থাকে, প্রেসার, সুগার, কিডনির সমস্যা বা ক্যান্সার, ওবেসিটি, কম ওয়েট বা এরকম বয়স্ক, তারা যদি কখনো উপোস করতে ইচ্ছুক হন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসক যিনি চিকিৎসা করছেন এবং একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে উপোসটা শুরু করা ভালো হবে, তাই তো?
একদম একদম উইদাউট মানে পারমিশন বা উইদাউট প্রপার মনিটরিং করাটা উচিত। এবং ওষুধেরও একটা ব্যাপার থাকে। যাই হোক, আপনি খুব সুন্দর একটা কথা বলে দিলেন যে একদম বারণ থাকলে না করাই ভালো, এবং করতে হলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মেনেই এটা করা উচিত। খুব সুন্দর। এবং আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে উপোস করার আগের দিন একটা বেশ অনেক কিছু খেয়ে নিলাম যাতে ক্যালোরিটা পরের দিনের মেকআপ হয়, এটা একটা কনসেপ্ট আছে, কিন্তু আপনি সেটা একদম বুঝিয়ে দিলেন যে হালকা খাওয়াটাই উপোস শুরু করার জন্য আদর্শ, এবং উপোস কি করে ভাঙা হবে সেই সময়ও যাতে তার প্রচুর পরিমাণে না খেয়ে নেওয়া হয়, এবং ভাজাভুজি যাতে না খাওয়া হয় সেইটা খেয়াল রাখা হবে। এটাই আপনি বোঝালেন, খুব সুন্দর লাগলো। যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে উপোস কি করে শুরু করতে হয় এবং কি করে ভাঙতে হয়। আহ এবার আপনি আমাকে বলুন যে এই উপোস চলাকালীন কিছু নির্জলা উপোস হয়, কিছু এমনি জল খেয়ে উপোস হয়, সেক্ষেত্রে কি তিনি শুধু জল খাবেন না জলের সঙ্গে কিছু মিশিয়ে খাবেন? হ্যাঁ, তো এটা হচ্ছে পুরোপুরি যিনি করছেন তার তো একটা মেন্টাল স্টিগমাটাকে একটুখানি সরিয়ে দিতে হবে। কারণ সবার আগে শরীর ঠিক থাকলে তবে আমার সাধন ভজন, তাই না? তো এর জল জল তো এমনিতে ঠিকই আছে। এছাড়াও লিকুইড যে বাকি জিনিসগুলো, ধরুন ডাবের জল হতে পারে, আপনি একটু লেবু রস করে খেতে পারেন, হ্যাঁ, বা পাতলা করে দইয়ের ঘোল কিন্তু কোনো প্রবলেম করে না। এবং এটা খেলে যদি অনেকে মনে করেন না বাবা আমার আরো অ্যাসিডিটি হয়ে যাবে, তা কিন্তু অনেক বেশি অ্যাসিডিটির কারণ। দইয়ের ঘোলে যদি আপনি মনে করছেন অ্যাসিডিটি হতে পারে, জিরে পাউডার আপনি অ্যাড করে নিন, তাতে সত্যি কোনো অ্যাসিডিটি হবে না। এবং হালকা ফল্ট হলেও কিন্তু খেলে সমস্যা হয় না। এবার প্রবলেম কাদের হতে পারে বলুন তো, যাদের খুব ক্রনিক ডাইজেস্টিভ প্রবলেম হয়, ঠিক আছে, তারা খালি পেটে থাকলে প্রচন্ড চুনা ঢেকুর উঠতে থাকে এবং ফল ফল খেলেও কিন্তু তাদের সহ্য টহ্য হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো বেটার হয় জলের মধ্যে যে সিডস জলে ফেল আপ করে, চিয়া সিডস বা এইগুলো দিয়েও যদি একটু খেতে পারেন তাহলে সেটাও কিন্তু যেহেতু জলে সোয়েল করে যাচ্ছে, ওটা কিন্তু অতটা বেশি আপনাকে অ্যাসিড বা ইনহেবিশন দেবে না। আর কি টেকনিক্যালি দেখা যেতে যায়। এবার আর যে জিনিসগুলো আমি তো বলবো যে পার্টিকুলার খাচ্ছেন না, ঠিক আছে, সেটা আপনার চয়েস, আপনি সেভাবে মানছেন, আপনি একটু অ্যাক্টিভের মধ্যে আসছেন বা একটু করছেন, তখন একদম ছোট ছোট কিছু বাইটস নিয়ে শুরু করা। এই যে আরেকটা কথা আপনি এর আগের কোয়েশ্চেনটাতে আমি যে ওই যে ভাঙার ব্যাপার, যে যে যেখানে থাকতো সেই সেখানকার কালচার অনুযায়ী উপোসটা ভাঙে। আমরা এখানেও তো প্রচন্ড একটা লিমিট বা এই ওয়েদারে থাকি, এখানে দেখবেন অনেকক্ষণ উপোস থাকার পর ওই কিছু ভাজাভুজি খেলেই কিন্তু প্রচন্ড প্রবলেম হয়। তো বেটার কি মানে যখন আপনার ইফতার হয়ে যাচ্ছে তারপরে কি সেকেন্ড মিটটা আপনি যা ভালো ভালো রান্না বান্না করেছেন সেটা সেই সময় নিশ্চিত করা। আর এই যে কনসেপ্টটা স্যার এখনই বললেন যে আগের দিনটা একদম খুব ভালো করে পেটটা খেয়ে নিলাম ভাই, তারপর দিনকে আমি ইয়ে করবো, উপোস আছে যেহেতু, এটা ততটাই একটা ভুল আর মিথ্যাচার জিনিস যতটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার আগে একটা প্যান ফর্টি বা আপনি ডাইজেস্টিভ ওষুধ খেয়ে নেন, এটা একদমই করবো। আমরা ব্র্যান্ড নেম না ইউজ করাই ভালো, হ্যাঁ, প্যান্টোপ্রাজল জাতীয় মানে ওষুধ, প্যান্টোপ্রাজল পিপিআই। বা হ্যাঁ। পিপিআই যে ধরনের ওষুধ রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে উপোসের সঙ্গে ওষুধ, জল খাওয়া, খাবার খাওয়া এবং নিয়ম মেনে ওষুধগুলো খাওয়া সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি শুধু শুধু আবেগের বশে উপোস করলেন, বিশেষজ্ঞের পরামর্শ নিলেন না, যদি আপনার কিছু সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক না, আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কেন, মডার্ন সায়েন্স কিন্তু বেরোচ্ছে এরম ভাবে আপনাকে হেল্প করার জন্য। আপনি সেই পরিষেবাটা নেবেন এবং ভালো থাকবেন, সেটাই কিন্তু আমাদের মতো বিশেষজ্ঞ যারা আছেন, ম্যাডাম স্নেহা উপাধ্যায়, এনাদের কাজ। আহ আমরা ডায়েটিশিয়ান বলতে অনেক সময় বুঝে থাকি যে শুধু সুগারের জন্য একটা খাদ্য তালিকা তৈরি করে দেবে বা একটা জেরক্স কপি তাতে কিছু টিক মেরে দেবে, এই জিনিসটা কিন্তু নয়। একটা প্রপার খাদ্য তালিকা আপনার মতো করে, আপনার বয়স, আপনার হাইট, ওয়েট, উচ্চতা সমস্ত কিছু নির্ভর করে আপনার জন্য করতেও যথেষ্ট সময় লাগে। একটা জেরক্সের কাগজে টিক মারা ডায়েট চার্ট কিন্তু আপনার জন্য সেটা উপযোগী নাও হতে পারে। এবং আপনি বিশেষ কিছু মুহূর্তে ওষুধ খাওয়া থেকে শুরু করে উপোস, প্রত্যেকটা মুহূর্তে ডায়েটিশিয়ানের ভীষণ দরকার আছে। তিনি তার মতো করে আপনাকে পরামর্শ দেবেন আপনার কন্ডিশন অনুযায়ী, তবে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার সঙ্গে পথ্য এবং কি কি হবে সেইগুলোও কিন্তু আমরা এই বিশেষজ্ঞদের থেকে পরামর্শ পেয়ে থাকি। যাই হোক, আমরা প্রচন্ড ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই টপিকটা ভীষণ যুগোপযোগী এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আপনাকে পাবো, যেখানে আপনি আমাদেরকে ক্যান্সার পেশেন্ট
ডায়াবেটিক পেশেন্ট, প্রেসারের মানুষ যারা প্রেসার নিয়ে ভুগছেন, উচ্চ রক্তচাপ। আমরা হয়তো অনেকেই জানি যে রক্তচাপের জন্য হার্ট বা ভেন এগুলোর থেকেও কিডনিও কিন্তু অনেকাংশে দায়ী। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। বয়স্ক মানুষ, ছোট মানুষ, গ্রোয়িং মানুষ, প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং প্রভৃতির যে আলাদা আলাদা ডায়েট আছে, হ্যাঁ, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যাই হোক, আপনাকে আবার পাবো আশা রাখছি, এবং মানুষের প্রতি যে মূল্যবান উপদেশ আমরা পাবো তাতে আমাদের সকলেরই উপকার হবে। আমি আমরা ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি জিনিসটাকে অলরেডি কনক্লুড করছেন। সেটা হচ্ছে যে দেখুন, উপোস এগুলো আমাদের এনশিয়েন্ট কনসেপ্ট বা ট্রেডিশনালি ফলো হয়ে আসলো। আমরা বর্তমান যে যুগে বসবাস করছি সেই অনুযায়ী তো আমাদের শরীরের রিয়াকশন বা আমাদের মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়াইজ তো বডি রিয়াকশনটা চেঞ্জ হয়, এবং এখন আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের বডির রেসপন্সটা ভীষণভাবে পাল্টে গেছে। তো সেই মতো যদি আমরা একটু মডিফাই করে নিতে পারি আমাদের এনশিয়েন্ট ট্রেডিশন গুলোকে, তাহলে আমাদের ট্রেডিশনটাও বজায় থাকবে এবং আমরা নিজেরা সুস্থও থাকবো, নিজেদেরকে কোনো ক্ষতি হবে না। ব্যাস এইটুকু। আর সবচেয়ে বড় কথা, যারা ফিটনেস সচেতন মানুষ আছেন এখন, আমরা যেহেতু দুজনেই প্রায় কাছাকাছি অনেকটা একই জায়গায় কাজ করে থাকি, যদিও দুজনের স্পেশালাইজেশন আলাদা, যাই হোক, ফিটনেস সচেতন মানুষের ক্ষেত্রেও এই ডায়েটের একটা বিভিন্ন রোল আছে। আপনি কিন্তু ডায়েটের পরামর্শটা ডায়েটিশিয়ান থেকেই নেবেন, যেটা আমরা সবসময় বলে থাকি। এবং আমার কাছে কেউ যদি বলে যে আমি এই দিনে একটু রোগা হতে চাই বা একটু ফিটনেস হতে চাই, আপনি খাদ্য তালিকা একটা দিন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ডায়েটিশিয়ানের কাছে রেফার করে দিই, কেন ওটা আমাদের কাজ নয়। যাই হোক, সেক্ষেত্রে যারা ফিটনেস এর প্রোগ্রামের মধ্যে দিয়ে যান বা অ্যাথলিট, তাদেরও কি উপোস সংক্রান্ত কোনো গাইডলাইন আছে? হ্যাঁ, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আর ভালো কোয়েশ্চেন। এবং আপনি দেখবেন সচরাচর যে ইউটিউবের নিউজ বা সোশ্যাল মিডিয়াতে এগুলো চলতে থাকে, সেখানে কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা হয় না। তো তাদের ক্ষেত্রে একটা কি ব্যাপার হয়, যেহেতু তারা একটা ফিটনেস ফ্রিক, হঠাৎ করে একদম যদি তারা ব্যায়াম না করেন, তখন কিন্তু তাদের একটা মাসেল টুইচিং এই ধরনের ব্যাপার থাকে, এবং তারা তো সাপ্লিমেন্ট কিংবা খাওয়া দাওয়া পুরোপুরি তাদের অ্যাক্টিভিটি এবং কতক্ষণ ডিউরেশন স্প্যান অব্দি করছেন সেটাকে মাথায় রেখে করেন। অবশ্যই আপনি তো স্যার সেই বিষয়ে ভালো করে গাইড করতে পারবেন। কিন্তু যদি আপনি ফাস্টিং করছেন, তাহলে আমি বলবো সেই সময় কোন রকম সাপ্লিমেন্ট, সেটা আপনার মানে প্রোটিন হয়তো আপনি তখন নিচ্ছেন না, তো লিকুইড সাপ্লিমেন্ট বা ট্যাবলেট এইগুলো তখন নেবেন না। কারণ এই সাপ্লিমেন্ট গুলোর অ্যাবজর্পশন ডিপেন্ড করে আরো কিছু ভাইটামিনস গুলোর উপর। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি, যেমন আপনার ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ডিপেন্ড করে ভাইটামিন ডি এর উপরে, আয়রনের অ্যাবজর্পশন ডিপেন্ড করে ভাইটামিন সি এর উপরে। তাই জন্য আমরা সবসময় বলি যে ট্যাবলেট সাপ্লিমেন্টস গুলো আছে খাবারের পরে নিলে ভালো। তো যদি আপনি প্ল্যানিং এ করছেন, তাহলে অ্যাক্টিভিটিটা আপনি সেইভাবে মডারেট করে নিন, বা একদম হালকা যে ফ্রি হ্যান্ড বা স্ট্রেচিং করে নিন, যাতে আপনার মাসেল টুইচিং বা অন্য কোনো প্রবলেম বা আজকে একদম অ্যাক্টিভিটি করলাম না এই ফিলিংটা না আসে। আর সাপ্লিমেন্ট গুলো আপনি যখন ফাস্টিং আবার খাবারের ফ্রিতে যাচ্ছেন তখন যদি নেন, তাহলে সেটা সবথেকে ভালো হয়। তাহলে ইরিটেশন বা ব্লোটিং বা পেট ভার হয়ে যাওয়া উপসংহার করে কিছু সমস্যা আপনাদের হবে। ধন্যবাদ। আমরা ব্যাপারগুলো সম্পর্কে জানলাম অনেকটাই। তাহলে আমরা শেষের দিকে উপস্থিত হয়েছি। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন, না আমরা শেষ করব? না না, মোটামুটি আশা করি আমরা মোটামুটি সবকিছু অ্যাড্রেস করে নিয়েছি। যাই হোক, আমরা একটু জেনে নিতে চাই যে ডায়েটিশিয়ান স্নেহা উপাধ্যায়ের সঙ্গে যদি কেউ পরামর্শ করতে চান, তিনি তাহলে তার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা কোথায় গিয়ে দেখাবেন? আচ্ছা, আমি আমার সমস্ত চেম্বারের ডিটেলস গুলো জেনারেলি আমার পেজেই দিয়ে থাকি। নিউট্রি হেলথস্টাইল ডায়েটিশিয়ান স্নেহা উপাধ্যায় আমার পেজের নাম। স্যারের সাথে তো যেহেতু অনেকবার কাজ আর কোলাবোরেশন হয়েছে, পেজটা তো আপনাদের সামনে রয়েছে, না হলে আমি লাইভে নিচেও লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেশনের জন্য। অফলাইন কনসালটেশন কোথায় কি চেম্বার টাইমিং, এটা পেজে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে আমরা বলে রাখি, আপনারা নিউট্রি হেলথ স্টাইল উইথ ডায়েটিশিয়ান স্নেহা উপাধ্যায় এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন, এবং স্নেহা উপাধ্যায়কে আপনারা ফলো করতে পারেন। আমি ছিলাম এতক্ষণে হোস্টিং এ কল্যাণ দে। আপনারা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যান্ড যোগা সেন্টার পেজ থেকেই লাইভটা হচ্ছিল। আপনাদের যা জিজ্ঞাসা আছে পরবর্তীকালে আপনারা কমেন্টে লিখবেন। শ্রীমতী উপাধ্যায় নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবেন। এই বলে আমরা শেষ করছি। আশা করি আপনাদের প্রোগ্রামটা ভালো লেগেছে এবং আপনারা ভবিষ্যতে কি কি জানতে চাইছেন
হ্যাঁ, একদম। সেইগুলো লিখে জানালে কিন্তু আমরা এরকম ভাবে মোটিভেটেড হব এবং আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে পারবো। সুতরাং আর বিলম্ব করব না, আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ ডায়েটিশিয়ান স্নেহা উপাধ্যায়কে এত সুন্দরভাবে আমাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক সবাই ইউ খুব স্যার, ভালো এত থাকবেন। সুন্দর করে নমস্কার। আমাকে ইন্ট্রোডিউস করা, এত সুন্দর হোস্ট করার জন্য থ্যাংক ইউ স্যার।